আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র প্রথম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, ঘটোৎকচের জাগরণ। সিহারাগড় ফরেস্ট বাংলোয় ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। নাম ডক্টর আর.পি. গুন্টা। তিনি এক বিস্ময়কর মানুষ। প্রথমে চোখে পড়েছিল ওর অস্বাভাবিক দৈর্ঘ্য। অত লম্বা মানুষ গিনেস রেকর্ড বইতে উল্লিখিত হননি বলে আমার বৃদ্ধ বন্ধু আক্ষেপ করেছিলেন। তাই শুনে ডক্টর গুন্টা হাসতে হাসতে বলেন, কি দরকার, আসলে কি জানেন, নিজের এই লম্বা হওয়া নিয়ে আমার নিজেরই ভীষণ অস্বস্তি হচ্ছে। রাস্তাঘাটে বেরোলে সারা পড়ে যায়, এখানে যাই পেছনে ভিড়। তার উপর সমস্যা হলো দরজার মাপ। কোনো বাড়িতে ঢুকতে হলে প্রতি মুহূর্তে আমাকে নিজের উচ্চতা সম্পর্কে সচেতন থাকতে হচ্ছে। আবার অনেক সময় মনেও থাকে না কথাটা, এবং মাথায় ঠক্কর খাই। এই দেখুন না কি অবস্থা হয়েছে। কপালে অনেক কালো ছোপ দেখে সমস্যাটা হাড়ে হাড়ে টের পেলাম। বললাম, আপনার এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থটাও যদি বাড়ত তাহলে লোকেরা আপনাকে ভয় পেত। ডক্টর গুন্টা বললেন, রক্ষে করুন মশাই, তাহলে লোকেরা আমাকে ঘটোৎকচ বলতে শুরু করত। কি বলেন কর্নেল? কর্নেল চোখ বুজে সাদা দাড়ি টানাটানি করছিলেন। বললেন, আচ্ছা ডক্টর গুন্টা, কবে থেকে আপনি লম্বা হতে শুরু করেছেন? ডক্টর গুন্টা কর্নেলের কথায় অবাক হলেন যেন। তা তো লক্ষ্য করিনি, তবে যতদূর মনে পড়ছে মাস 3 আগে একদিন ভোরবেলা বাথরুমে ঢুকতে গিয়ে চৌকাটে ঠুক্কুর লাগলো মাথায়। তখন মাই গুডনেস। উনি আরামকেদারা থেকে সোজা হলেন হঠাৎ। কর্নেল বললেন, কি ব্যাপার, আমার মতো বোকা দেখছি পৃথিবীতে নেই। ডক্টর গুন্টা মুখে হতাশার ভাব ফুটিয়ে বললেন, কি আশ্চর্য, সত্যি তো, ব্যাপারটা ভেবে দেখা উচিত ছিল আমার। ওই প্রথম মাথায় ঠক্কর খাওয়ার আগের দিন সম্ভবত আমার উচ্চতা প্রায় স্বাভাবিক ছিল। হ্যাঁ, স্বাভাবিক ছিল, কারণ তার আগে তো বাথরুম কেন, কোনো ঘরের দরজার সামনে আমাকে মাথা হেঁট করতে হয়নি। কর্নেল, এই ব্যাপারটা আমার লক্ষ্য করতে ভুল হয়ে গেছে দেখছি। কর্নেল ওকে যেন আশ্বস্ত করতে চেয়েই বললেন, পৃথিবীর অধিকাংশ বিজ্ঞ মানুষই নিজের সম্পর্কে অসচেতন। ও নিয়ে দুঃখ করার কিছু নেই। পিটুইটারি গ্ল্যান্ডের একটা হেরফের ঘটলে মানুষ বামন কিংবা দৈত্য হয়ে ওঠে। শুধু তাই নয়, তাদের গায়ে প্রচন্ড শক্তিও এসে যায়। ডক্টর গুন্টা আসতে বললেন, তা ঠিক, কিন্তু আমার বয়স প্রায় 55 হয়ে এলো। এই বয়সে হঠাৎ আমার পিটুইটারি গ্ল্যান্ড কেন এই খেল দেখালো বোঝা যাচ্ছে না। অবশ্য আমি অনেকের তুলনায় একটু লম্বা ছিলাম ছেলেবেলা থেকেই। হঠাৎ একটা যেন দুর্ঘটনা ঘটলো, আমি রাতারাতি 100 ফুট উঁচু হলাম, অথচ খেয়াল পর্যন্ত করলাম না। কর্নেল, ব্যাপারটা ভারী গোলমেলে মনে হচ্ছে, আমি যাই। উনি হঠাৎ উঠে দাঁড়ালেন, তারপর দরজা দিয়ে মাথা যতদূর সম্ভব নিচু করে বেরিয়ে গেলেন। কর্নেল তাকিয়ে রইলেন অবাক চোখে, আমিও। ডক্টর গুন্টা উঠেছিলেন পাশের ঘরে। কিছুক্ষণ পরে বেরিয়ে সে ঘরের দরজায় তালা বন্ধ দেখলাম। বললাম, কর্নেল, ডক্টর গুন্টা কি বাংলো ছেড়ে চলে গেলেন নাকি? এই বাংলোটা একেবারে সংরক্ষিত জঙ্গলের ভেতর একটা টিলার গায়ে। নিচে ছোট্ট এক নদী, কাঠের সাঁকো পেরিয়ে বন জঙ্গল শুরু। দুর্গে পৌঁছতে ঘন্টাখানেক লাগলো। কিন্তু যা ভেবেছিলাম তাই ঘটল।
প্রকৃতিবিদ দুর্গের ওপর থেকে বাইনোকুলারে কি পাখি দেখতে পেয়ে আমার অস্বস্তি ভুলে গেলেন এবং ধ্বংসাবশেষের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। দেয়ালের উপর বসে আমি নিচের জঙ্গলের শোভা দেখতে থাকলাম। কতক্ষণ পরে পিছনে কি একটা শব্দে চমকে উঠে দেখি ডক্টর গুন্টা একটা প্রকাণ্ড পাথর ধরে টানাটানি করছে। আমি ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। ডক্টর গুন্টা চাপা হুঙ্কার দিয়ে এক ঝটকায় বিশাল পাথরটা দুহাতে শূন্য তুললেন। তারপর সেটা নিচে ছুঁড়ে ফেললেন। নিচে বিকট শব্দ করে পাথরটা পড়ল এবং গড়াতে গড়াতে চলল। ডক্টর গুন্টা হাত নাড়তে নাড়তে হাসি মুখে তাকালেন আমার দিকে। মুখের চেহারায় কেমন অস্বাভাবিকতা লক্ষ্য করে আবার অস্বস্তি হলো। বললাম, ডক্টর গুন্টা, আপনি দেখছি সুপারম্যানও বটে। ডক্টর গুন্টা আমার কাছে এগিয়ে এসে সহাস্যে বললেন, মিস্টার চৌধুরী, আমার ইচ্ছে করছে আপনাকে তুলে দূরে ছুঁড়ে ফেলি। আটকে উঠে বললাম, সে কি, না না, দয়া করে ইচ্ছেটা একটু সামলে রাখুন মশাই। আমাকে ঘটোৎকচি মনে হচ্ছে না আপনার? হচ্ছে, খুব হচ্ছে। আপনি ঘটোৎকচি বটে। ডক্টর গুন্টা ফিক ফিক করে হাসতে হাসতে বললেন, খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। পেয়েছি বই কি, আপনি এমন প্রকাণ্ড পাথরটা যেভাবে ছুঁড়ে ফেললেন। আরো শক্তি দেখবেন নাকি? বলে ডক্টর গুন্টা দুর্গের উঁচু পাঁচিলটার দিকে এগিয়ে গেলেন। তারপর দু হাতে ঠেলতে শুরু করলেন। প্রকাণ্ড পাঁচিলটা সশব্দে ভেঙে পড়ল। আমি এত ভয় পেয়ে গেছি যে পালিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক তাকিয়ে নিরাপদ পথ খুঁজছি। ডক্টর গুন্টা ফটকের পাশেই দাঁড়িয়ে আছেন। আগের মতো দু হাতে ধুলো ময়লা ঝাড়তে ব্যস্ত, মুখে তৃপ্তির হাসি, কিন্তু কেমন অস্বাভাবিকতা ফুটে আছে। হঠাৎ উনি ফের চাপা হুঙ্কার দিয়ে লাফ মারলেন এবং ওই লাফে অন্তত ফুট 20 উঁচু ফটকের মাথায় পৌঁছে গেলেন। অমনি আমি নিচু পাঁচিলের ভাঙা অংশটা পেরিয়ে নামতে শুরু করলাম। এদিকটা ঢালু হয়ে নেমে গেছে, অজস্র পাথর আর ঝোপ জঙ্গলে ভর্তি। ভাগ্যিস নিচের গভীর গড়খাইটা শুকনো ছিল। হচর পাঁচর করে ওপারে উঠতেই প্রকৃতিবিদের দেখা পেলাম। রুদ্ধশ্বাসে বললাম, ডক্টর গুন্টা সুপারম্যান হয়ে গেছেন। কি সব সাংঘাতিক কাণ্ড শুরু করেছেন, দেখলে বুদ্ধিশুদ্ধি ঘুলিয়ে যাবে। কর্নেল কিন্তু হাসছিলেন, বললেন, এখান থেকে বায়নাকুলারে আগাগোড়া সবটাই আমি দেখেছি ডার্লিং। তবে ডক্টর গুন্টাকে তোমার ভয় পাওয়ার কিছু নেই। নেই মানে? আমাকে ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে বলছিলেন। কর্নেল পা বাড়িয়ে বললেন, সেই গল্পটা জানো তো? এক পাগল যাচ্ছে তাই পাগলামি শুরু করেছে। একটা লোক যেই বলেছে, ওরে দেখিস যেন ঢিল ছড়ে না, অমনি পাগল বলে উঠল, বাহ, মনে পড়িয়ে দিয়েছে রে, বলে সে তখন ঢিল ছুটতে লাগলো। ডক্টর গুন্টাকে আমরা হয়তো ওই রকমই মনে পড়িয়ে দিয়েছি। যাই হোক, এসো বাংলোয় ফেরা যাক। বিকেলে লনে বসে আছি কর্নেলের সঙ্গে। সেই সময় ডক্টর গুন্টাকে ফিরতে দেখলাম। হাসি মুখে সম্ভাষণ করে বললেন, সেরেগার ফরেস্টকে জব্দ করে এলাম কর্নেল। ছখানেক শাল গাছ উপড়েছি, একটা বাঘকে ছাতু করে দিয়েছি, একটা দাঁতাল হাতিকে আধমরা করে দিয়েছি, ঠ্যাং ভেঙে পড়ে আছে। আর ফোর্টের অবস্থাটাও দেখে আসুন গিয়ে, একখানা দেওয়ালও আসতো নি। কর্নেল বললেন, কিন্তু আপনার খাওয়া দাওয়া? চৌকিদারকে আপনার খাবার টেবিলে রাখতে বলেছিলাম, দেখুন তো। ডক্টর গুন্টা বললেন, আরে তাই তো, আমার খিদে পেয়েছে যে, আমি খাবো প্রচুর। তারপর ধূপ থাপ শব্দে মাটি কাঁপিয়ে দৌড়লেন। কর্নেল চেঁচিয়ে বললেন, মাথায় ঠক্কর লাগবে ডক্টর গুন্টা। ডক্টর গুন্টা তক্ষুনি নিচু হয়ে বারান্দায় উঠলেন এবং দরজায় তালা খুলে ভেতরে ঢুকলেন। তারপর মিনিট 2 হয়েছে, পর্দা তুলে চৌকিদারকে ডাকতে থাকলেন। চৌকিদার এসে বলল, হুজুর, এটুকু খানা তুমি আমার জন্য রেখেছ? আমি কি বাঁচি না পিঁপড়ে? চৌকিদার বেজার মুখে বলল, আর তো কিছু নেই হুজুর। চলো দেখি তোমার কিচেনে কি আছে। ডক্টর গুন্টা কিচেনের দিকে গেলেন। চৌকিদারও গুটিসুটি পেছনে পেছনে গেল, কিন্তু একটু পরে সে দৌড়ে এলো আমাদের কাছে। হুজুর হুজুর, উনি আদমি না রাক্ষস? বাপরে বাপ, চাল ময়দা সবজি যা ছিল সব আস্ত গিলে খাচ্ছেন। একটা ব্যবস্থা আপনারা করুন হুজুর। ডক্টর গুন্টার হাঁক শোনা গেল, চৌকিদার, চৌকিদার। চৌকিদার চাপা গলায় বলল, দোষ গলতি মাফ করবেন হুজুর, আমি এখনই ওপরওয়ালার কাছে রিপোর্ট করতে চললুম। পেছনে চৌকিদার প্রায় লেজ তুলে দৌড়ানোর মতো গেট দিয়ে উধাও হয়ে গেল।
তারপর কিচেনের দিক থেকে ডক্টর গুন্টা বেরিয়ে এলেন। মুখে এক রাস ময়দা লেগে আছে। বললেন, এই কি বিচ্ছিরে খিদে বলুন তো কর্নেল, ইচ্ছে করছে আপনাদেরও খেয়ে ফেলি। কর্নেল সহাস্যে বললেন, জঙ্গলে গিয়ে হরিণ টরিণ ধরে খান ডক্টর গুন্টা, কি আর করবেন। ডক্টর গুন্টা সঙ্গে সঙ্গে পা বাড়ালেন। আরে তাই তো বটে বলে মাটি কাঁপিয়ে বাংলোর প্রাঙ্গণের ধারে উঁচু বেড়া মরমর করে ভেঙে বেরিয়ে গেলেন। উদ্বিগ্ন হয়ে বললাম, কর্নেল, ব্যাপারটা বড্ড ঘোরালো হয়ে যাচ্ছে, চলুন এখান থেকে চলে যাই আমরা, এই যে সত্যি ঘটোৎকচের কাণ্ড বেঁধে গেল। কর্নেল শুধু হাসলেন। আমার কথার কোনো জবাব দিলেন না। ঘণ্টাটি পরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাংলায় বিদ্যুতের আলোর ব্যবস্থা আছে, কিন্তু মশার বড্ড জ্বালাতন, তাই আমরা ঘরে বসে আছি। ডক্টর গুন্টার আর পাত্তা নেই। বলছিলাম, এতক্ষণ হয়তো জঙ্গলের সব হরিণ ওর পেটে চলে গেল। এমন সময় জিপের শব্দ হলো বাইরে। দুজন ফরেস্ট অফিসার আর একদল গার্ড হন্তদন্ত এসে গেলেন। রেঞ্জার সাহেব আবার চেনা হাঁপাতে হাঁপাতে বললেন, কর্নেল, এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। আপনার পাশের ঘরে সেই লম্বা ভদ্রলোক। কর্নেল কথা কেড়ে বললেন, বুঝেছি, জঙ্গলে হরিণের পাল সাবার করে বেড়াচ্ছেন। রেঞ্জার বললেন, দুঃখের কথা, আমরা ওকে গুলি করে মারতে বাধ্য হয়েছি। সে কি? গুলি না করে উপায় ছিল না, উনি একজন ফরেস্ট গার্ডকে আছাড় মেরে খুন করেছেন। সে এক বিভৎস দৃশ্য কর্নেল। লোকটা একেবারে নরদানব, কিংকং বললেই চলে। কর্নেল আসতে বললেন, ঠিকই করেছেন, তা না হলে আবার ভদ্রলোককে আটকানো কঠিন হতো। ক্রমশ ওর ভেতরে একটা ভয়ঙ্কর শক্তি জেগে উঠছিল। এরপর জঙ্গল ছেড়ে হয়তো উনি বসতি এলাকায় গিয়ে ঢুকতেন, তারপর আরো বিভৎস ঘটনা ঘটত। কথা থামিয়ে কর্নেল উঠে দাঁড়ালেন। চলুন তো ওর ডেড বডিটাকে দেখে আসি। জিপে চেপে আমরা জঙ্গলের রাস্তা ধরলাম। মাইলটি এগিয়ে বাদিকে একখানে আগুন জ্বলতে দেখা গেল। রেঞ্জার বললেন, ওই যে ওখানে ডেড বডির পাহারায় দুজনকে বসিয়ে রেখে এসেছি। কাঠকুটো জেলে লোক দুটো আসলে ভয় তাড়ানোর চেষ্টা করছিল। আমাদের দেখে সাহস ফিরে পেল। তারা বন দপ্তরেরই কর্মী। একজনের হাতে একটা বন্দুক, অন্যজনের হাতে নিছক পল্লব। মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ লেগে আছে। একটু তফাতে দলা পাকানো রক্তাক্ত একটা লাশ পড়েছিল। রেঞ্জার টর্চের আলোয় সেটা দেখিয়ে বললেন, এটা ফরেস্ট গার্ড মণি সিংহের ডেড বডি। কি অবস্থা হয়েছে দেখুন। কর্নেল বললেন, ডক্টর গুন্টার ডেড বডি কোথায়? রেঞ্জার পা বাড়িয়ে বললেন, আসুন দেখাচ্ছি। জায়গাটা খোলামেলা। একটু এগিয়ে টর্চের আলোয় একটা ছোট্ট নদী দেখা গেল, বালি আর পাথরে ভর্তি। রেঞ্জার অবাক হয়ে বললেন, সর্বনাশ, ডেড বডিটা কোথায় গেল? জানুয়ারি নিয়ে গেল না তো? বালির ওপরে একটু রক্তের ছাপ চোখে পড়ল। কর্নেল টর্চের আলোয় খুঁটিয়ে জায়গাটা দেখে বললেন, না, টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। কিন্তু আশ্চর্য তো। কি কর্নেল? মনে হচ্ছে ডক্টর গুন্টা মারা যাননি, দিব্যি পায়ে হেঁটে চলে গেছে। অসম্ভব, গুলি করার পর আমরা ওকে পরীক্ষা করে দেখেছিলাম, দেহে প্রাণ ছিল না, দুটো গুলি হার্টে লেগেছিল। যে দুটি লোক পাহারায় ছিল তাদের একজন বলল, কি একটা শব্দ শুনেছিলুম কিছুক্ষণ আগে, টর্চ জেলে কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। অন্য লোকটি বলল, আমি ভেবেছিলাম কোনো জানোয়ার। রেঞ্জার তাদের খুব বকাবকি করলেন। তারা আমতা আমতা করছিল। বুঝতে পারছিলুম ওদের বকাবকি করা বৃথা। বেচারারা ভয়ে আধমরা হয়ে বসেছিল। যদি দেখতো ডক্টর গুন্টার মরা হেঁটে যাচ্ছে, তাদের ভিড়মি খেয়ে পড়ে থাকতে হতো। কর্নেল পায়ের ছাপ অনুসরণ করে নদীর ওপার পর্যন্ত গেলেন। আমরাও ওর সঙ্গে গেলুম, কিন্তু তারপর কঠিন পাথুরে মাটিতে আর কোনো ছাপ দেখা গেল না। কর্নেল উদ্বিগ্ন মুখে বললেন, সেহরাগড় টাউনশিপের লোকেদের ভাগ্যে কি আছে কে জানে। আমার মনে হচ্ছে ব্যাপারটা অনেক দূর গড়াবে। ফরেস্ট বাংলে ফিরে এরাতে আর অন্ধকার বনভূমির সৌন্দর্য দেখার মন ছিল না। তাছাড়া মশার খুব উৎপাত, সে কথা আগেই বলেছি। অনেক রাত পর্যন্ত জেগে কাটাচ্ছিল। কর্নেলের নাক ডাকছিল যথারীতি। একসময় হঠাৎ বাইরে কি একটা ধাক্কার শব্দ হলো। অমনি কর্নেলের নাক ডাকাও থেমে গেল। ওর ঘুম বরাবর এমনি পাতলা। ওদিকে পাশের ঘরে কেউ যেন চুপি চুপি তালা খুলছে। তারপর টেবিল বাতিটা জ্বলে উঠল। ফিসফিস করে বললুম, কর্নেল, পাশের ঘরে কে যেন ঢুকলো।
কর্নেল ফিসফিস করে বললেন, চুপ। উনি বারান্দার দিকে জানালার পর্দা তুলে উঁকি দিলেন। আমিও ওর কাছে গিয়ে উঁকি দিলুম। বারান্দায় আলো আছে। একটু পরে শিউরে উঠে দেখি পাশের ঘর থেকে বেরিয়ে এলেন স্বয়ং ডক্টর আর.পি. গুন্টা। হাতে একটা প্রকাণ্ড সুটকেস। পোশাকে ধুলো, ময়লা আর চাপ রক্ত লেগে আছে। বারান্দা থেকে নেমে এদিক ওদিক তাকাতে তাকাতে চলে গেলেন। কর্নেল বললেন, যাকগে, এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে। বললুম, রহস্যটা কিন্তু শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল কর্নেল। কর্নেল একটু হাসলেন। তা ঠিক, তবে যা আশঙ্কা করেছিলাম সম্ভবত তত কিছু ঘটবে না। কারণ ফ্রাঙ্কেনস্টাইনের সেই দানব শেষ পর্যন্ত দানবই থেকে গিয়েছিল। কিন্তু ডক্টর গুন্টাকে দেখলাম দিব্যি ভদ্রলোকের মতো নিজের জিনিসপত্র নিতে এসেছিলেন। তার মানে সুবুদ্ধির উদয় হয়েছে ওর, এবং ঘরের ছেলে ঘরে ফেরাই সাব্যস্ত করেছে। পরদিন আমরা জঙ্গল থেকে শেহরাগড় টাউনশিপে ফিরে গেলাম। তারপর সেখান থেকে বাসে চেপে ফৈজাবাদ। কলকাতা ফেরার ট্রেন রাত 12টা নাগাদ। একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে কর্নেল হঠাৎ বললেন, চলো জয়ন্ত, ডক্টর গুন্টার খোঁজ খবর নিয়ে আসি। অবাক হয়ে বললুম, সর্বনাশ, উনি কি ফৈজাবাদের লোক নাকি? বাংলোর খাতায় সেই ঠিকানাই তো জেনেছি। কিন্তু কর্নেল আবার কাঁধে হাত রেখে বললেন, আমার ধারণা ডক্টর গুন্টা এখন আর নরদানব বা ঘটোৎকচ হয়ে নেই। কাজেই ওকে ভয় পাওয়ারও কিছু নেই। হয়তো ভুলটা আমারই। আমি ওকে সচেতন করে দেওয়াতে ওইসব বিভৎস ঘটনা ঘটেছে। তোমাকে সেই পাগলের গল্পটা বলেছিল, আশা করি মনে আছে। কোনো কারণে মানুষের মধ্যে অস্বাভাবিকতা এলে তাকে উত্ত্যক্ত করা উচিত নয়। রাত তখন প্রায় 9টা। কিন্তু ফৈজাবাদ ছোট্ট শহর। ডক্টর গুন্টাকে সবাই চেনে। সেটা উনি লম্বা মানুষ বলেই। শেষ দিকে একটা টিলার গায়ে একটা পুরানো গড়নের বাড়ি। টাঙ্গাওয়ালা গেটের কাছে নামিয়ে দিল ওদের। লন পেরিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল বাড়িতেই যেন জনমানুষ নেই। অস্বাভাবিক স্তব্ধ পরিবেশ। তবে আলো দেখা যাচ্ছিল একটা ঘরে। দরজার বোতাম টেপার বেশ কিছুক্ষণ পরে দরজা খুলল। সেই অস্বাভাবিক ঢ্যাঙা মানুষ, চেনা মুখ, আমায় খেসে বললেন, কোত্থেকে আসছেন আপনারা? আমি তো অবাক। কর্নেল নমস্কার করে বললেন, নমস্কার, আপাতত আসছি শেহরাগড় থেকে। আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে ডক্টর গুন্টা। ডক্টর গুন্টা ভুরু কুচকে কি স্মরণ করার চেষ্টা করে বললেন, শেহরাগড়? সেখানে তো একটা জঙ্গল আছে শুনেছি। যাকে ভেতরে আসুন। ভেতরে ঢুকে আমরা বসলুম। ডক্টর গুন্টাও বসলেন। ওর মুখে বিস্ময় লক্ষ্য করেছিলাম। কর্নেল বললেন, ডক্টর গুন্টা, আপনার প্রজেক্ট যে সাকসেসফুল সেই কথাটা বলতে এসেছি। যদিও দেশের আইনে আপনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। ডক্টর গুন্টা চমকে উঠলেন। কি বলছেন? ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, 1 ডজন হরিণ, একটা বাঘ আর একজন ফরেস্ট গার্ডকে আপনার ফ্যান্টম প্রতিমূর্তি খুন করে ফেলেছে। অসংখ্য গাছ উপড়ে ফেলেছে। শেহরাগড় কেল্লাটা ভাঙচুর করেছে। এমনকি একটা দাঁতাল হাতিকেও মারাত্মক জখম করেছে। ডক্টর গুন্টা দুহাতে মুখ ঢেকে বসে রইলেন কিছুক্ষণ। তারপর ভাঙা গলায় বললেন, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। কিন্তু আপনি একজন বায়োফিজিসিস্ট। আপনি জানতেন আপনার ফ্যান্টম প্রজেক্টের পরিণতি সাংঘাতিক হতে পারে। ডক্টর গুন্টা উঠে দাঁড়িয়ে আসতে বললেন, বিশ্বাস করুন, 3 মাস আগে হঠাৎ আমার উচ্চতা বেড়ে যাওয়ার পর কি ঘটেছে এখন একটুও মনে নেই। আইন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না ডক্টর গুন্টা। ডক্টর গুন্টা হঠাৎ সবেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর ঝনঝন দুমদাম প্রচন্ড শব্দ শোনা গেল। উদ্বিগ্ন হয়ে বললুম, কি ব্যাপার কর্নেল? কর্নেল হাসলেন। ল্যাবরেটরি ভাঙছেন, প্রমাণ লোপের চেষ্টা। যাই হোক, আর এখানে থাকা নিরাপদ নয় জয়ন্ত, চলো আমরা কেটে পড়ি। স্টেশনে পৌঁছে বললুম, ফ্যান্টম প্রতিমূর্তি ব্যাপারটা কি খুলে বলুন তো। কর্নেল বললেন, প্রতিবস্তুর কথা নিশ্চয়ই শুনেছ। মানুষের ব্যক্তিসত্তার তেমনি কোনো প্রতিরূপ আছে কিনা এ নিয়ে বায়োফিজিসিস্ট গবেষণা করেছেন। কতকটা ডক্টর জেকিল এবং মিস্টার হাইডের ব্যাপারটা যেমন। তবে ওই প্রতিরূপ ফ্যান্টম অস্তিত্ব কোনো মানুষের স্বাভাবিক চরিত্রে একেবারে উল্টো না হতেও পারে। আমাদের মধ্যে একটা করে প্রতি মানুষ আছে। সে অসম্ভব শক্তিমান। তাকে দিয়ে যেমন ভালো কাজ করানো যায় তেমনি খারাপ কাজও করানো যায়। কাজেই ওই ফ্যান্টম প্রতিমূর্তিকে তুমি ঘটোৎকচ বলতেও পারো। ভুলে যেও না, মহাভারতের ঘটোৎকচ একজন মানুষ ছাড়া কিছু নয়, তবে অতি মানুষ। তাকে জাগালে ভালো বা মন্দ দুই ঘটতে পারে।
ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না, তাই বললুম, নিকুচি করেছে ফ্যান্টম ব্যাটার, তাকে জাগিয়ে কাজ নেই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।